আজকে ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার পদার্থ, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ থেকে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। তো আজকে পরমাণুর গঠন থেকে পরমাণুর ধারণা, ঠিক আছে, পরমাণুর ধারণা দেখব। পরমাণুর ধারণা যেমন ক্যাথোড রশ্মি উৎপাদন, ইলেকট্রন আবিষ্কার, তারপর যেমন থমসনের পরমাণু মডেল, অ্যানোড রশ্মি বা প্রোটন আবিষ্কার। তারপর 2 নম্বর পয়েন্টে রয়েছে পরমাণু কেন্দ্রক ও নিউক্লিয়াসের আবিষ্কার। ঠিক আছে, রাদারফোর্ডের পরীক্ষা। এই যে বেকারেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার, সেই তেজস্ক্রিয়তা আবিষ্কারের মধ্যে বিভিন্ন যে কণা রয়েছে আলফা, বিটা, গামা, ঠিক আছে, সেই রশ্মিগুলো এবং সেই আলফা রশ্মি থেকে কীভাবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ কীভাবে করেছিলেন, ঠিক আছে, কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এই আলফা কণা থেকে, তো সেটা দেখব। তো দেখো এই যে আলফা কণা থেকে কীভাবে নিউক্লিয়াসের আবিষ্কার হয়েছে এখানে দেওয়া আছে। তারপর 3 নম্বর পয়েন্টে আছে রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, তিনি যে পরমাণু মডেলটি প্রথম আবিষ্কার করেছিলেন সেটা দেওয়া আছে এই যে। তারপরে পরমাণু মডেল যে আবিষ্কার করেছিল তার মধ্যে কিছু ভুল ত্রুটিও পাওয়া গেছে, তাই দেখো এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আছে। ঠিক আছে, তারপর 4 নম্বর পয়েন্টে দেখব নিউট্রনের আবিষ্কার। তারপর আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আধানের ভরে ইত্যাদির তুলনা। ঠিক আছে, তারপর 5 নম্বর দেখব 4.5 বোর রাদারফোর্ডের পরমাণু মডেল। তো প্রথম আমরা দেখলাম যে রাদারফোর্ডের মডেল, তারপর দেখব বোর রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রথমে যে রাদারফোর্ড পরমাণু মডেলটি আবিষ্কার করেছিলেন তখন সে পরমাণু মডেলের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গেছিলো। ঠিক আছে, সেই ত্রুটি সংশোধনের জন্যই নিলস বোর আবার নতুন করে পরমাণু মডেলটি আবিষ্কৃত করেছিলেন, ত্রুটি সংশোধন করেছিলেন। ঠিক আছে, ওই যে রাদারফোর্ড আবিষ্কৃত করেছে রাদারফোর্ডেরই কিছু ত্রুটি সংশোধন করেছিলেন এবং পরমাণু মডেলটি আবার আবিষ্কার করেছিলেন। তো এই যে দেখো এখানে আছে, ঠিক আছে, নিলস বোরের পরমাণু মডেল। তারপর আবার নিলস বোরের রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু ত্রুটি পাওয়া যায়। ঠিক আছে, তো সেখানেও তারও ত্রুটি রয়েছে। ঠিক আছে, দুটো। তো আজকের ভিডিওতে বোর রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্তই আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। ঠিক আছে, পরের ভিডিওতে আলোচনা করব পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যা। ঠিক আছে, তারপর যেমন আছে এখানে এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো দেখব। ঠিক আছে, তারপর নিউক্লিয় বল কি সেটা দেখব। ঠিক আছে, পরের ভিডিওতে এগুলো আলোচনা করব। তারপর নিউক্লিয়াস বহির্ভূত অংশে বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনের সজ্জা, এটা দেখব। ঠিক আছে, বিভিন্ন নিউক্লিয়াসের বহির্ভূত অংশে কক্ষপথ দেখব। ঠিক আছে, বিভিন্ন অণু পরমাণু যে আছে সেগুলো দেখব, তাদের পারমাণবিক সংখ্যা, তারপর ইলেকট্রন সংখ্যা, কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথের সংখ্যা, এগুলো দেখব। তারপর এই যে কক্ষান্তরে ইলেকট্রনের স্থানান্তর, এটা দেখব। তো এইগুলো পরের ভিডিওতে দেখব। আজকে বোর রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত আমরা দেখব। ঠিক আছে, পরের ভিডিওতে কিন্তু এইগুলো আলোচনা করব। অবশ্যই পরের ভিডিওটাও দেখবে। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই কিন্তু এগুলো একসাথে আমরা আলোচনা করব না। ঠিক আছে, কিছুটা আজকে আলোচনা করব, কিছুটা পরের ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখব পরমাণু গঠনের 1 নম্বর পয়েন্ট, পরমাণুর ধারণা, কনসেপ্ট অফ অ্যাটম। তো পরমাণু ধারণাতে কি বলেছে, প্রাচীন ভারতীয় দার্শনিক কনাদ ও গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস থেকে শুরু করে বিজ্ঞানী ডাল্টনের সময় পর্যন্ত পরমাণু অ্যাটমকে অবিভাজ্য কণারূপে ধরা হতো। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণায় ওই মৌলের সব ধর্ম বর্তমান এবং যে কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। ডাল্টনের মতে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাই হলো পরমাণু। ঠিক আছে, তারপর দেখো 19বিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরুতে, ঠিক আছে, 1895 থেকে 1905
খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন পরীক্ষার প্রমাণিত হয় যে পরমাণু অবিভাজ্য নয়, বরং এগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্রত একাধিক কণার সমন্বয়ে গঠিত, যেগুলিকে বলা হয় অবপারমাণবিক কণা। ঠিক আছে, প্রধানত 3 ধরনের অবপারমাণবিক কণা, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এদের প্রাথমিক কণা বা মৌলিক কণাও বলা হয়। তো প্রথম যে পরমাণুর ধারণা সেটি দিয়েছিলেন কি দার্শনিক কণা। তো তখন মানে আগের দিনে বিজ্ঞানী থাকতো না, দার্শনিক হিসেবে আমরা চিনতাম। ঠিক আছে, আগেকার দিনে, অনেক দিনে সেটা। তো তখনকার দিনে কিন্তু দার্শনিক হিসেবে বলা হতো। তো সেই দার্শনিকবিদ কণার প্রথম কিন্তু এই যে পরমাণু সেটা ধারণা দিয়েছিলেন। তারপর গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি করেছিলেন, যে এই যে পরমাণু, ঠিক আছে, পরমাণুর একটা নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম। এই শুধুমাত্র একটা ধারণা দিয়েছিলেন যে পরমাণু বা অ্যাটম বলে কিছু হয়, কিন্তু তারপর বিজ্ঞানী ডেমোক্রিটাস পরমাণু বা অ্যাটম এই যে পদার্থটি বা পরমাণুটি সেটির নাম দিয়েছিলেন। ঠিক আছে, পরমাণু বা অ্যাটম একে অবিভাজ্য কণারূপে ধরা হয়েছিল। ঠিক আছে, তারপর বিজ্ঞানী ডাল্টন এসেছিলেন। তারপর তিনি কি বলেছিলেন, ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী কোনো মৌলে যে ক্ষুদ্রতম কণায় ওই মৌলের সব ধর্মই বর্তমান, এবং যে কোনো অবিভাজ্য অবস্থায় রাসায়নিক কণায় মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। তিনি এই যে পরমাণু, ঠিক আছে, পরমাণুর সংজ্ঞাটা কিন্তু বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন, যে পরমাণু কি পুরোটা ধারণাটা মানে পুরো যে পরমাণুর বিষয়টা সেটা বিজ্ঞানী জন ডাল্টন বলেছিলেন। তো ডাল্টনের মতে কি পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু। ঠিক আছে, মানে পরমাণুকে বিভাজিত করা যায় না, পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, মানে এই পরমাণুকে আর বিভাজ্য করা যায় না। তারপর কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুতে কিন্তু এই যে পরমাণুটি অবিভাজ্য মানে বিভাজ্য করা যায় না ডাল্টন বলেছিলেন, কিন্তু তারপর আরও কিছু বিজ্ঞানী বলেছিলেন যে পরমাণুটাকেও কি হয় বিভাজ্য করা যায়। ঠিক আছে, অবিভাজ্য নয়, সেটা বিভাজ্য। তো সেই হিসেবে কিন্তু আবার পরমাণুকে 3 ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নাম দিয়েছিলেন। এই পরমাণুটাকে বিভাজ্য করা যায় বলেছিলেন। ঠিক আছে, অবিভাজ্য নয়, ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুতে। ঠিক আছে, ডাল্টনের পরের বিজ্ঞানীগুলো কিন্তু, ঠিক আছে, অবপারমাণবিক কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে 3 ভাগে ভাগ করা যায়। তো এই যে এই কণাগুলো এদেরকে বলা হচ্ছে প্রাথমিক কণা বা মৌলিক কণা। ঠিক আছে, তো সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন সর্বপ্রথম পরমাণুর যে ধারণা দেন কোন বিজ্ঞানী, দার্শনিক কোনাদ। তারপর পরমাণু বা অ্যাটম এবং পরমাণুকে অবিভাজ্য কণা বলেছিলেন বিজ্ঞানী বা যাকে বলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। ঠিক আছে, তো পরমাণুকে অ্যাটম নাম দিয়েছিলেন এবং পরমাণুকে বলেছিলেন যে একটি অবিভাজ্য কণা। তো সেটি বলেছিলেন প্রথম কে বলেছিলেন না, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তো ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন। ঠিক আছে, ডেমোক্রিটাস। পরমাণু সম্পর্কে ব্যাখ্যা এবং পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, সেটা বলেছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। তো এটা বলেছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। ঠিক আছে, বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম পরমাণু ধারণা দেন দার্শনিক কোনাদ। তারপর পরমাণু বা অ্যাটম নাম দিয়েছিলেন এবং পরমাণুকে অবিভাজ্য কণা বলেছিলেন ডেমোক্রিটাস। আর 3 নম্বর কি পরমাণু সম্পর্কে ব্যাখ্যা বা পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা বলেছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। তারপর অন্যান্য বিজ্ঞানীরা বলেন যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে বিভাজ্য করা হয় ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমে। ঠিক আছে, তো সেই পরমাণুকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 3 ধরনের হয়ে থাকে। তো সেইগুলো কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, ডাল্টনের পরে যে সকল বিজ্ঞানীরা
ছিলেন তারা বলেছিলেন কি তারপর কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিলেন ইলেকট্রন পরমাণু। ঠিক আছে, সর্বপ্রথম আবিষ্কৃত পরমাণু হচ্ছে ইলেকট্রন। পরমাণুকে তো 3 ধরনের বলেছিলেন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো এই যে ইলেকট্রন যে আবিষ্কৃত হয়েছিল সেটা কিন্তু সর্বপ্রথম ইলেকট্রনকে আবিষ্কার করা হয়েছিল। তো এই যে সর্বপ্রথম অবপারমাণবিক কণাটি হলো ইলেকট্রন। ঠিক আছে, সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল ইলেকট্রন। তো এখানে ইলেকট্রন সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে, ক্যাথোড রশ্মির উৎপাদন থেকে কিন্তু ইলেকট্রন আবিষ্কার করা হয়। তো কি বলেছে, 1878 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স একটি কাঁচ নল বা মক্ষণ নল এর ভেতরের বায়ু, ঠিক আছে, ভেতরের বায়ুকে অতি নিম্নচাপে পারদস্তম্ভের চাপে 0.01 মিলিমিটার, ঠিক আছে, রেখে তার ভেতরে 2টি ধাতব তড়িৎদ্বার যুক্ত করেন। এরপর তড়িৎদ্বার বা ক্যাথোড থেকে বের হয়ে তীব্র গতিতে ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোডের দিকে যাচ্ছে। ক্যাথোড থেকে নির্গত এই রশ্মি ক্যাথোডের বিপরীত অ্যানোডের চারপাশে কাচের দেওয়ালে সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করছে। ক্যাথোড থেকে নির্গত হয় বলে এই রশ্মির নাম দেওয়া হচ্ছে ক্যাথোড রশ্মি। তো এই যে ছবিটা, ঠিক আছে, পাশেই দেখতে পাচ্ছ একটা কাঁচ নল বা মুখ্য নলের মাধ্যমে বায়ুকে নিম্নচাপে রেখে, ঠিক আছে, পারস্তম্ভের চাপে রেখে ভেতরে 2টি তড়িৎদ্বার যুক্ত করেছিলেন। এই যে তড়িৎদ্বার যুক্ত করেছিলেন ক্যাথোড আর অ্যানোড। এই যে ক্যাথোড দ্বার থেকে ঋণাত্মক রশ্মি, ঠিক আছে, ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড থেকে যে রশ্মি নির্গত হয়েছিলেন তারই নাম দিয়েছিলেন কিন্তু ক্যাথোড রশ্মি। তো এই যে ক্যাথোড মানে হচ্ছে ঋণাত্মক আর অ্যানোড মানে হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, তো ক্যাথোড মানে ঋণাত্মক, তো ঋণাত্মক তড়িৎদ্বার থেকে যে রশ্মি নির্গত হচ্ছে তাকে আমরা বলছি ক্যাথোড রশ্মি। তো এই ক্যাথোড রশ্মির তীব্র গতিতে, ঠিক আছে, ক্যাথোড রশ্মি বা ঋণাত্মক রশ্মি তীব্র গতিতে অ্যানোডের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাকে আমরা ক্যাথোড রশ্মি বলছি। তারপর এখানে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে ক্যাথোড রশ্মি সেটা কিন্তু পরীক্ষা করেছিলেন বা ক্যাথোড রশ্মির নামকরণ করেছিলেন বিজ্ঞানী ক্রুক্স ও জুলিয়াস প্লুকার। ঠিক আছে, তারপর এই যে ক্যাথোড রশ্মিকে, ঠিক আছে, ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য সম্পর্কে জানেন এবং ক্যাথোড রশ্মির নাম দিয়েছিলেন নেগেট্রন বা ইলেকট্রন, সেটাই বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, তো এখানে বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে। ঠিক আছে, এই রশ্মির ক্যাথোডের তল থেকে লম্বাভাবে বেরিয়ে আসে। এই রশ্মির গতিপথে কোনো অসহ্য বস্তু রাখলে সেটি ছায়া সৃষ্টি, অর্থাৎ এই রশ্মির গতিপথ সরল রৈখিক। তারপর আবার এই অসহ্য বস্তুর বদলে একটা পাখাযুক্ত হালকা চাকা রাখলে চাকাটি ঘুরতে থাকে, অর্থাৎ ক্যাথোড রশ্মির ভরসম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয়। তারপর দেখো 4 নম্বর পয়েন্টে কি, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে রশ্মিটি তার গতিমুখ পরিবর্তন করে। তড়িৎ ক্ষেত্রে রশ্মিটি ধনাত্মক পাতের দিকে বেঁকে যায়। এর থেকে প্রমাণিত হয় যে এই রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমবায়ে তৈরি। তারপর 5 নম্বর পয়েন্টে ক্যাথোড রশ্মি কোনো শক্ত ধাতব পদার্থ যেমন টাংস্টেন বা মলিবেডেনাম, ঠিক আছে, আঘাত করলে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক রশ্মির সৃষ্টি হয়। তারপর 6 নম্বর পয়েন্ট আছে ক্যাথোড রশ্মির প্রকৃতি তড়িৎক্ষরণ নলের মধ্যস্থ, ঠিক আছে, নল মধ্যস্থ গ্যাস ও ক্যাথোড রূপে ব্যবহৃত ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে না। তো এই বৈশিষ্ট্যগুলি থেকে বিজ্ঞানী থমসন সিদ্ধান্ত করেন ক্যাথোড রশ্মি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানবাহী ভর, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানবাহী ভরযুক্ত কণার সমষ্টি। এই কণাগুলি ধনাত্মক প্লেট দ্বারা আকৃষ্ট হয় ও গতির অভিমুখ পরিবর্তন করে। তিনি এই কণার নাম দেন নেগেট্রন। ঠিক আছে, নেগেট্রন। পরবর্তীকালে এই কণারই আমার নাম দিয়েছিলেন ইলেকট্রন। তো সব পদার্থের পরমাণু অপরিহার্য উপাদান হলো ইলেকট্রন। তো আমরা দেখলাম প্রথম ক্যাথোড রশ্মি যে নির্গত হচ্ছে সেই ক্যাথোড রশ্মিটি পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী কি ক্রুক্স আর কি জুলিয়াস প্লুকার। ঠিক আছে, ক্রুক্স আর জুলিয়াস প্লুকার। তারপরে এই যে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য জানতে পারেন। এই ক্যাথোড রশ্মি থেকে যে ঋণাত্মক আধানবাহী স্রোত, ঠিক আছে, যাচ্ছে ক্যাথোড রশ্মি থেকে অ্যানোডের দিকে। ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের ঋণাত্মক আধানবাহী স্রোত যাচ্ছে। সেই রশ্মিটির প্রমাণ পরীক্ষা নিরীক্ষা করে তার নাম দিয়েছিলেন নেগেট্রন। তারপর সেটির নাম হয় ইলেকট্রন। সেটি নাম করেছিলেন বিজ্ঞানী থমসন। দেখব থমসনের পরমাণু মডেল। ঠিক আছে,
1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী থমসন একটি পরমাণু মডেলের উপস্থাপনা করেন, যা থমসনের পরমাণু মডেল নামে পরিচিত। তো সর্বপ্রথম যে পরমাণু মডেলটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, সেটি হচ্ছে বিজ্ঞানী থমসন 1898 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সর্বপ্রথম পরমাণু মডেল আবিষ্কৃত করেছিলেন। এই যে ছবিটা এখানে, ঠিক আছে, পরমাণু মডেল। এই যে ইলেকট্রন কণায় মাইনাসের মধ্যে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন, আর এই যে ধনাত্মক তড়িৎবাহিত গোলক, ঠিক আছে, এই যে গোলকগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধনাত্মক তড়িৎবাহিত গোলক। তো এটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। তো এই যে থমসনের যে পরমাণু মডেল, এই যে বিজ্ঞানী থমসনের পরমাণু মডেলটি রয়েছে, এই পরমাণু মডেলটিকে পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়। ঠিক আছে, তো থমসনের পরমাণু মডেলটিকে পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়। তো ক্যাথোড রশ্মির নামকরণ করেন কে? বিজ্ঞানী কি? বিজ্ঞানী ক্রুক্স। ঠিক আছে, বিজ্ঞানী ক্রুক্স ও জুলিয়াস প্লুকার। তো সর্বপ্রথম ক্যাথোড রশ্মির নাম দেন ইলেকট্রনকে বিজ্ঞানী থমসন। ঠিক আছে, বিজ্ঞানী জে থমসন। তো সর্বপ্রথম পরমাণু মডেলে উপস্থাপনা করেন কে? বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, জে থমসন সর্বপ্রথম পরমাণু মডেলের উপস্থাপনা করেন। এবং থমসনের যে পরমাণু মডেল, সেই পরমাণু মডেলের নাম কি? পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। তাহলে কি বলবো? পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বলা হয়। ঠিক আছে, থমসনের পরমাণু মডেলের নাম পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। এরপর দেখব অ্যানোড রশ্মি বা প্রোটন আবিষ্কার। ঠিক আছে, অ্যানোড রশ্মি থেকে প্রোটন আবিষ্কার। আগে দেখলাম ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রন আবিষ্কার, তারপর দেখব অ্যানোড রশ্মি থেকে প্রোটন আবিষ্কার। তো এটা কি বলেছে? বিজ্ঞানী গোল্ডস্টেইন তড়িৎমোহন নল ক্যাথোড রশ্মি সংক্রান্ত পরীক্ষার সময় ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করে দেখেন অ্যানোডের দিক থেকে ক্যাথোডের দিকে এক ধরনের অদৃশ্য রশ্মি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। তিনি এর নাম দেন অ্যানোড রশ্মি। ক্যাথোডের ছিদ্রের মধ্যে দিয়ে যায় বলে একে ক্যানাল রশ্মিও বলা হয়। ঠিক আছে, অ্যানোড রশ্মিকে কিন্তু ক্যানাল রশ্মি বলে। ক্যাথোডের ছিদ্রের মধ্য দিয়ে যায় বলে একে ক্যানাল রশ্মি বলে। তারপর দেখো তড়িৎ ক্ষেত্রে ও চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপের অভিমুখ মানে ঋণাত্মক আধানযুক্ত প্লেটের দিকে বেঁকে যায়। ঠিক আছে, থেকে জানা যায় যে এই রশ্মির পজিটিভ আধানযুক্ত কণার সমষ্টি। বিজ্ঞানী থমসন এই রশ্মির নাম দেন পজিটিভ রশ্মি। ঠিক আছে, পজিটিভ রে। তড়িৎমোহন নলে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, ঠিক আছে, সবচেয়ে মৌল হাইড্রোজেন গ্যাস নিয়ে তড়িৎ চালনা করলে যে ধনাত্মক আধানযুক্ত কণা পাওয়া যায় তার নাম হাইড্রোজেন পরমাণু। ভরের প্রায় সমান এবং আধান ইলেকট্রনের আধানের সমান, কিন্তু প্রকৃতি বিপরীত। বিজ্ঞানীরা এই কণার নাম দেন প্রোটন, কারণ সাধারণ হাইড্রোজেন নাম প্রোটিয়াম। ঠিক আছে, তো প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় কত গুণ? দেখো এখানে লেখা আছে 1836 গুণ বেশি। ঠিক আছে, তো ইলেকট্রন মতোই প্রোটন পরমাণু গঠনের একটি মূল উপাদান কণিকা। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে? পজিটিভ রশ্মির মধ্যে যেসব ধনাত্মক আধান কণা পাওয়া যায় তাদের ভর কখনোই কিন্তু প্রোটনের চেয়ে কম হয় না। ঠিক আছে, একটি প্রোটনের ভরের সমান অথবা প্রোটনের ভরের পূর্ণ সংখ্যক গুণিতকের সমান হয়। এর থেকে বোঝা যায় যে ইলেকট্রন মতোই প্রোটনও পরমাণু গঠনের একটি মূল উপাদান। তো অ্যানোড রশ্মি সর্বপ্রথম নাম দিয়েছিলেন কি? বিজ্ঞানী গোল্ডস্টেইন। ঠিক আছে, তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন অ্যানোড রশ্মির ব্যাপারে। তো যে সকল পজিটিভ রশ্মি রয়েছে, ঠিক আছে, ধনাত্মক আধান, সেগুলো কিন্তু হচ্ছে অ্যানোড।
এবং অ্যানোড থেকে যে রশ্মি নির্গত হচ্ছে সেটা হচ্ছে কি অ্যানোড রশ্মি, একে ক্যানাল রশ্মিও বলা হচ্ছে। অ্যানোড রশ্মিকে কিন্তু ক্যানাল রশ্মি বলা হয়, ক্যাথোড রশ্মিকে ক্যানাল রশ্মি বলা হয় না, অ্যানোড রশ্মিকে ক্যানাল রশ্মি বলা হয়। ঠিক আছে, এটা কনফিউশন করবে না। অনেকে বলে যে যেহেতু ক্যাথোড রয়েছে তাহলে ক্যানাল রশ্মি, কিন্তু না, অ্যানোড রশ্মিকে ক্যানাল রশ্মি বলে। ঠিক আছে, ক্যাথোডের ছিদ্রের মধ্য দিয়ে যায় বলে কে ক্যানাল রশ্মি বলে, মানে ক্যাথোড যে ছিদ্রটা রয়েছে তার ছিদ্র পথে যাচ্ছে, কিন্তু অ্যানোড রশ্মিকে ক্যানাল রশ্মি বলে। তো অ্যানোড রশ্মি নামকরণ করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন, আর এই অ্যানোড রশ্মিকে পজিটিভ রশ্মি বলেছিলেন বিজ্ঞানী থমসন। ঠিক আছে, তো এই যে তড়িৎ মক্ষণ নলে যে হালকা মৌল হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছিল, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস চালানো হয়েছিল, সেটি কিন্তু ধনাত্মক আধানযুক্ত পাওয়া যায়। ঠিক আছে, ধনাত্মক আধানযুক্ত কণা পাওয়া যায়। সে হাইড্রোজেনের পরমাণুর ভরের প্রায় সমান ছিল, কিন্তু ইলেকট্রন যে আধান সেটির কিন্তু সমান এবং বিপরীত ছিল। ঠিক আছে, তাই কিন্তু এটির নাম দিয়েছিলেন প্রোটন পরবর্তীকালে। এই যে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছিল, এই হাইড্রোজেন গ্যাসের কিন্তু ধনাত্মক আধান কণা নির্গত হয়। ঠিক আছে, সেই ধনাত্মক যে আধানের কণা, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান ছিল এবং যে ইলেকট্রনের আধান সেটারও সমান ছিল, কিন্তু বিপরীত। ঠিক আছে, মানে এটা যেহেতু নেগেটিভ, এটা পজিটিভ, তাই পজিটিভ হওয়ার কারণে সেটা পরবর্তীকালে প্রোটন নাম হয়। সেটি কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড নাম দিয়েছিলেন। পরেও কিন্তু আবার যে প্রোটন কণা সেটি কিন্তু আলাদাভাবে বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, প্রোটন কণা সম্পর্কে। তো সেটি কিন্তু পরে ওই পজিটিভ যে রশ্মি বা পজিটিভ রে তাকে কিন্তু প্রোটন কণা বা প্রোটন নাম দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তার কিন্তু পরীক্ষা ছিল, সে আলফা রশ্মির পরীক্ষা। তো সেটাই দেখবো এবার। ঠিক আছে, যে প্রোটন কণা কিভাবে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, আলফা কণার সাহায্যে প্রোটন কণাও নির্গত হয়। তো সেই প্রোটন কণাকে নাম দিয়েছেন বিজ্ঞানী রাদারফোর্ড। নাম করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। ঠিক আছে, বিজ্ঞানী গোল্ডস্টাইন। আর অ্যানোড রশ্মিকে পজিটিভ রশ্মি বলেছিলেন বিজ্ঞানী থমসন, জে থমসন। বিজ্ঞানী থমসন। এরপর 2 নম্বর পয়েন্টে দেখব পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসের আবিষ্কার, রাদারফোর্ডের পরীক্ষা। ঠিক আছে, তো বেকারেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার দেখব। তো 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়াম ধাতুর লবণ নিয়ে এক্স রশ্মি সংক্রান্ত পরীক্ষার সময় লক্ষ্য করেন ওই পদার্থ থেকে ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে অবিরাম নির্গত হচ্ছে। তিনি এই অদৃশ্য রশ্মিটির নাম দেন বেকারেল রশ্মি। পরে এর নাম হয় তেজস্ক্রিয়তা, মানে তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, যেসব পদার্থ থেকে এই ধরনের রশ্মি নির্গত হয় তাদের বলা হয় তেজস্ক্রিয় পদার্থ, এবং এই ঘটনাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো বিজ্ঞানী বেকারেল কি করেছিলেন, 1896 সালে পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়াম ধাতু লবণ নিয়ে এক্স রশ্মি সংক্রান্ত পরীক্ষা করেছিলেন এবং দেখলেন ওই পদার্থ থেকে ভেদন ক্ষমতা সম্পন্ন এক রকমের অদৃশ্য রশ্মি মানে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হচ্ছে। ঠিক আছে, তো তিনি অদৃশ্য রশ্মিটির নাম দিয়েছিলেন বেকারেল রশ্মি। ঠিক আছে, তার নাম অনুসারে, যেহেতু বিজ্ঞানী বেকারেল সেই রশ্মিটি দেখেছিলেন তাই বেকারেল রশ্মি নাম দিয়েছিলেন। ঠিক আছে, সেই অনুযায়ী পরে এই রশ্মিটির নাম হয় তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এবং এই তেজস্ক্রিয় রশ্মি থেকে বিভিন্ন পদার্থ নির্গত হয়, সেই পদার্থগুলিকে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এবং এই পুরো পদ্ধতিটাকে মানে ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, যে বিভিন্ন এই যে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট যে ধাতু নিয়ে পরীক্ষা করেছিলেন এক্স রশ্মি সংক্রান্ত, এবং সেখান থেকে যে ক্ষমতা সম্পন্ন একটা রশ্মি বের হচ্ছে এবং যে নাম দিয়েছিলেন। ঠিক আছে, এবং পরবর্তীকালে যে চেঞ্জ করেছিলেন নামটি, মানে বেকার রশ্মি নাম দিয়েছিলেন, পরবর্তীকালে তার নাম দিয়েছিলেন তেজস্ক্রিয়। এবং এই পদার্থটিকে মানে এই রশ্মি থেকে যে সকল পদার্থ নির্গত হচ্ছে তাকে তেজস্ক্রিয় পদার্থ বলছে। পুরো ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তারপর পরবর্তীকালে কি করেছিলেন,
বিজ্ঞানী রাদারফোর্ড, কুরি দম্পতি এবং ফিলার্ড তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি নির্ধারণের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখান যে তেজস্ক্রিয় রশ্মি আসলে 3টি ভিন্ন প্রকৃতির রশ্মির সমবায়ে গঠিত। ঠিক আছে, এগুলি হচ্ছে আলফা, বিটা ও গামা। তো আলফা হলো 2 একক ধনাত্মক চার্জবাহী হিলিয়াম আয়নের স্রোত, বিটা রশ্মি হচ্ছে অন্তত দ্রুতগামী 1 একক ঋণাত্মক আধানবাহী ইলেকট্রনের স্রোত, আর গামা রশ্মি হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক প্রকার তড়িৎ চুম্বকীয় বিকিরণ যা আলো সমান গতিবেগে ধাবিত হয়। বিজ্ঞানী বেকারেল কী করেছিলেন, ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়াম ধাতুর লবণ নিয়ে একটি এক্স রশ্মি সংক্রান্ত পরীক্ষা করেছিলেন। দেখলেন যে সেই পদার্থ থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে, তার নাম দিয়েছিলেন যে তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, তারপর কিন্তু আরও পরবর্তী কী করেছিলেন, আরও বিজ্ঞানীরা যেমন রাদারফোর্ড, কুরি দম্পতি, ফিলার্ড এই বিজ্ঞানীগুলো তেজস্ক্রিয়তার মাধ্যমে আরও পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো তিনি দেখলেন যে তার মধ্যে শুধুমাত্র তেজস্ক্রিয় রশ্মি নয়, ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মির মধ্যেও আবার 3 ধরনের রশ্মি রয়েছে। ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মি 3 ধরনের সমন্বয়ে গঠিত। তো এই যে দেখতে পাচ্ছ আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি, 3টে রশ্মি নির্গত হচ্ছে। তো আলফা রশ্মি হচ্ছে 2 একক ধনাত্মক চার্জবাহী হিলিয়াম আয়নের স্রোত। ঠিক আছে, মানে আলফা রশ্মি হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, আর বিটা রশ্মি হচ্ছে 1 একক ঋণাত্মক চার্জবাহী আধানযুক্ত ইলেকট্রনের স্রোত, আর গামা রশ্মি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ চৌম্বকীয়, ঠিক আছে, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয়। তো এইগুলো দেখলেন। যেমন আগে দেখলাম যে বিভিন্ন বিজ্ঞানী যেমন কর্নার, তারপর ডেমোক্রিটাস, তারপর যেমন ডাল্টন, এই বিজ্ঞানীগুলো কি বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, মানে পরমাণুকে বিভাজ্য করা যায় না, পরমাণু মাত্র একটাই। তার পরবর্তীকালে বিজ্ঞানীরা কিন্তু পরমাণুকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তার মধ্যে কিন্তু আরও বিভিন্ন ছোট ছোট পরমাণু আছে, সেইগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, তাদেরকে নাম দেওয়া হচ্ছে প্রাথমিক কণা। ঠিক আছে, তাদেরকে প্রাথমিক কণা বলছে কারণ সর্বপ্রথম ওই 3টি কণাই আবিষ্কৃত হয়েছিল। তার মধ্যে 3টি কণার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে 3টি প্রোটনের মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছিল ইলেকট্রন। ঠিক আছে, তা ইলেকট্রন আবিষ্কার করেছিলেন থমসন। আর ইলেকট্রন কি থেকে আবিষ্কৃত হয়েছিল, ক্যাথোড রশ্মি থেকে। তো ক্যাথোড রশ্মি ক্রুকস ও জুলিয়াস ব্রুকার আবিষ্কার করেছিলেন। তারপর দেখলাম যে প্রোটন। ঠিক আছে, তো প্রোটন কি, প্রোটন হচ্ছে অ্যানোড রশ্মির নির্গমন, অ্যানোড রশ্মি গোল্ডস্টাইন। ঠিক আছে, এবং ওই অ্যানোড রশ্মির নির্গমনের ফলে যে রশ্মিটি নির্গত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোটন। ঠিক আছে, সেটা হচ্ছে পজিটিভ রশ্মি, তো সেটি নাম দিয়েছিলেন বিজ্ঞানী থমসন। এবং যে হাইড্রোজেন থেকে হালকা কণা বা আধানযুক্ত নির্গত হচ্ছে সেটা কিন্তু ইলেকট্রনের সমান এবং আধানটিও সমান, কিন্তু বিপরীতমুখী, মানে পজিটিভ নির্গত হচ্ছে, তাই সেটিকে প্রোটন হিসেবে নামকরণ করেছিলেন। এবং পরবর্তীকালেও কিন্তু এই যে প্রোটন সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। ঠিক আছে, প্রোটন কিন্তু রাদারফোর্ড পরবর্তীকালে আবিষ্কার করেছিলেন। অর্থাৎ দেখলাম শুধুমাত্র অ্যানোড রশ্মি থেকে পজিটিভ রশ্মি নির্গত হচ্ছে, সেটাই কিন্তু যে হাইড্রোজেনের গ্যাস থেকে যে এক ধরনের পজিটিভ আধান নির্গত হয়েছে সেটাই আমরা প্রোটন হিসেবে আলোচনা করেছিলাম। পরবর্তীকালে বিজ্ঞানী ওই প্রোটন সম্পর্কে আরও পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ঠিক আছে, তো প্রোটন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, সেটা আমরা দেখব। তো এই যে বেকারেলের তেজস্ক্রিয়তা আবিষ্কার, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলোই এমসিকিউ করতে পারি। যেমন হেনরি বেকারেল কোন ধাতু নিয়ে, মানে তেজস্ক্রিয় রশ্মি প্রথম আবিষ্কৃত হয়েছিল, এই যে হেনরি বেকারেল পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়াম ধাতুর লবণ নিয়ে। ঠিক আছে, কোন রশ্মি সংক্রান্ত, না এক্স রশ্মি সংক্রান্ত পরীক্ষা করেছিলেন, এবং সেই রশ্মির নাম কি দিয়েছিলেন, বেকারেল রশ্মি। ঠিক আছে, এবং যে আসল নামটি বেকারেল রশ্মির যে ফিক্সড নাম, সেটি নাম দিয়েছিলেন তেজস্ক্রিয়তা রশ্মি। ঠিক আছে, বিজ্ঞানী বেকারেল তেজস্ক্রিয়তা রশ্মি নাম দিয়েছিলেন, মানে বিজ্ঞানী বেকারেল তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কৃত করেন বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ঠিক আছে, তারপর ওই তেজস্ক্রিয়তা রশ্মিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে আলফা, বিটা, গামা। ঠিক আছে, আলফা হচ্ছে 2 একক ধনাত্মক আধানবাহী চার্জবাহী হিলিয়াম কণার স্রোত, বিটা হচ্ছে 1 একক ঋণাত্মক, আর গামা হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো এর মধ্যে আমরা কিছু এমসিকিউ পেয়ে গেছি। তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল।
যে ধাতুর লবণ ও যে রশ্মি নিয়ে পরীক্ষা করেন। যে ধাতুর লবণ মানে কি পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়াম ধাতুর লবণ, এবং যে রশ্মি সংক্রান্ত এক্স রশ্মি সংক্রান্ত। তো আমরা লিখতে পারি, এটা লিখবো ইউরেনিয়াম ধাতুর লবণ নিয়ে, ঠিক আছে, ইউরেনিয়াম ধাতুর লবণ নিয়ে এবং কোন রশ্মি সংক্রান্ত পরীক্ষা করেন, এটা হবে এক্স রশ্মি। তারপর তেজস্ক্রিয় রশ্মির মধ্যে যে 3 ধরনের রশ্মি বর্তমান সেগুলো হচ্ছে কি আলফা, বিটা, গামা। 3 ধরনের রশ্মি, আলফা, তারপর হচ্ছে বিটা, আর হচ্ছে গামা, ঠিক আছে। আলফা, বিটা, গামা এই 3 ধরনের রশ্মি দেখতে পান। তো এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে যে 3 ধরনের রশ্মি দেখতে পান, আলফা, বিটা, গামা, তো এইগুলোকে বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী কুরি, ঠিক আছে, এরা কিন্তু এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যেই দেখতে পান। মানে তেজস্ক্রিয় রশ্মিকেই আবার 3 ধরনের রশ্মি বর্তমান সেটা দেখেন। আর বেকারেল শুধুমাত্র তেজস্ক্রিয় রশ্মিটা দেখতে পেয়েছিল, ঠিক আছে, মানে শুধুমাত্র তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেছিলেন। এরপর রয়েছে রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তো এই পরীক্ষাতে কি বলেছে, বিজ্ঞানী রাদারফোর্ড একটা বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা সোনার পাতের 0.0004 মিলিমিটার পুরু ওপর তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেছিলেন। সোনার পাতের পেছন দিকে একটি বৃত্তাকার জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা রাখা হয়। কোনো আলফা কণায় পর্দা আঘাত করলে একটি উজ্জ্বল বিন্দু বা স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। বৃত্তাকার পর্দায় উৎপন্ন স্ফুলিঙ্গের অবস্থান থেকে আলফা কণার গতিপথ জানা যায়। তো এই যে বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে সিসার পাত্র, এখান থেকে আলফা কণার স্রোত নির্গত করছে কার মধ্যে, একটা সোনার পাতের মধ্যে, ঠিক আছে। সোনার পাতের পুরু সেটা কত না 0.0004 মিলিমিটার পুরু, এই যে সোনার পাতটি, ঠিক আছে, পুরু এর ওপর দেওয়া হয়েছিল। তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন, ঠিক আছে। এই যে সোনার পাত্রের মধ্যে কিন্তু আলফা রশ্মি চালনা করেছিলেন, সেটা কিন্তু বায়ু শূন্য আবদ্ধ নলে, ঠিক আছে, বায়ু ছিল না। আর এই যে সোনার পাতের পেছনে রয়েছে সেটা কিন্তু জিঙ্ক সালফাইডের প্রলেপ, ঠিক আছে। সোনার পাতের যে পেছনটা রয়েছে, এই যে সোনার পাতের পেছন দিকটি বৃত্তাকার জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা রাখা হয়। যে সোনার পাতে কিন্তু আলফা রশ্মি চালনা করছেন, ঠিক আছে, আলফা রশ্মি যে নির্গত সেটা করছেন সোনার পাতের মধ্যে, কিন্তু সোনার পাতের পেছনে জিঙ্ক সালফাইডের প্রলেপ ছিল, এই যে সোনার পাতের পেছনে, ঠিক আছে। তো এই যে পর্দায় যদি আঘাত করে তাহলে উজ্জ্বল বিন্দু স্ফুলিঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে, স্ফুর অবস্থান আলফা কোণের গতিপথ জানা যায়। তো এই যে গতিপথটা জানা যাচ্ছে, ঠিক আছে। এই যে একটু জুম যদি করা হয়, এই যে এগুলো হচ্ছে সোনার পাত, তার মধ্যে কিন্তু দেখো অধিক বিক্ষেপিত আলফা কণা, মানে অধিক বিক্ষেপিত হচ্ছে। আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট একদম কোণাগুলোর ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অবিবেক্ষিত আলফা কণা, আর এগুলো হচ্ছে সামান্য বিবেক্ষিত আলফা কণা, ঠিক আছে। তো পরে দেখে নিই আমরা, পরের পাতায় দেখো আছে পর্যবেক্ষণ কি অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করে, ঠিক আছে। তো এই যে কিছু আলফা কণা রয়েছে, মানে বেশিরভাগই আলফা কণা কি হচ্ছে সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দায় কিন্তু আঘাত করছে। এই যে সোজাসুজি যেগুলো যাচ্ছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করছে, ভেদ করছে, এই যে সরল লেখা যাচ্ছে। তারপর 2 নম্বর পয়েন্টে কিছু আলফা কণা অল্প কোণে বিক্ষেপিত হয়ে ধাতব পাত ভেদ করে বেরিয়ে আসে। তো এই যে কিছু আলফা কণা আছে সেগুলো কি ধাতব পাত ভেদ করে বেরিয়ে আসছে, ঠিক আছে। এই যে একটু বেঁকে গেছে সেইগুলো হচ্ছে ধাতব পাতগুলো বেঁকে যাচ্ছে, ঠিক আছে। আর সরল রেখা সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডে আঘাত করছে, ঠিক আছে, জিঙ্ক সালফাইডের যে প্রলেপ সেখানে আঘাত করছে। আর এই যে কিছু একটু বেঁকেছে সামান্য বিক্ষেপিত আলফা কণা, ঠিক আছে, যে আলফা কণা অল্প কোণে বিক্ষিপ্ত ধাতব পাত ভেদ করে বেরিয়ে আসছে। তারপর দেখো 3 নম্বর পয়েন্টে কি অতি অল্প সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে, এমনকি 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হয়ে ফিরে আসে,
ঠিক আছে। তো এই যে কিছু আলফা কণা দেখতে পাচ্ছ, সেইগুলো দেখো একদম 180 ডিগ্রি কোণ থেকেই বিক্ষেপিত হচ্ছে, এবং দেখো এগুলো হচ্ছে 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি যাই বলো কেন, সেইগুলো কিন্তু আবার বিক্ষেপিত হয়ে ফিরে আসছে। ঠিক আছে, মানে ভেদ করে যায়নি, এগুলো আবার ফিরে আসছে। এই যে এগুলো 90 ডিগ্রি কোণ, আর রেখা যে আবার সরলরেখায় ফিরলো সেটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, আর এই যে একটু বেঁকে ফিরে এলো সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। যেহেতু ধাতব পাত পরমাণু সমবায়ে গঠিত হয়, ঠিক আছে, অধিকাংশ আলফা কণা কি পরমাণুগুলিকে ভেদ করে কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে, সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা। এই যে একটা পরমাণু রয়েছে না, এই পরমাণুর কিন্তু বেশিরভাগ স্থানেই দেখো ফাঁকা, কারণ ভেদ করে বেশিরভাগ বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ স্থানে। ঠিক আছে, যেইগুলো ভেদ করতে পারছে না, ঠিক আছে, মানে ফিরে আসছে, তো কারণ কি ওখানে ফিরে আসার কারণ কি? তো দেখো আলফা কণা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এর মাঝেও কিন্তু এক ধরনের কিন্তু কি আছে, কেন্দ্রক আছে। ঠিক আছে, সেই কেন্দ্রকে কিন্তু নিউক্লিয়াস বর্তমান, সেখানে কিন্তু পজিটিভ আছে, মানে প্রোটন আছে। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন আছে। পজিটিভকে বিকর্ষণ করার ফলে কি হবে, সেগুলো ফিরে আসবে। ঠিক আছে, সেই যে আধানবাহী যে কণাগুলো, সে আলফা কণাগুলো কিন্তু যেহেতু পরমাণুটি রয়েছে, ঠিক আছে, পরমাণুর মধ্যে কিন্তু নিউক্লিয়াস রয়েছে, আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা জানি, নিউট্রন আর প্রোটন পজিটিভ। তাহলে পজিটিভ তো আছেই নিউক্লিয়াসের মধ্যে, এবং আলফা কণাগুলো কিন্তু আমরা জানি পজিটিভ কণার শোধ। ঠিক আছে, একটু আগেই পড়লাম আলফা কণা হচ্ছে পজিটিভ, বিটা কণা নেগেটিভ মানে ঋণাত্মক। তো আলফা কণা যদি পজিটিভ হয়, পজিটিভকে কি আকর্ষণ করে? আকর্ষণ করে না, সেটা মানে বিকর্ষণ করে। ঠিক আছে, একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ যদি করে তাহলে তো আলফা কণা ফিরে আসবে, তো সেটাই বলেছে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ নেগেটিভ রয়েছে মাইনাস চিহ্ন, সেইগুলো কিন্তু ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে একটা পরমাণুর মধ্যে, ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত, এবং যে নিউক্লিয়াসের চারিদিকে কি দেখতে পাবো, ইলেকট্রন অবস্থান রয়েছে। ঠিক আছে, তাহলে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে যে সকল কণা আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন কণা। আর ইলেকট্রন কণা মানে আমরা দেখলাম যে সেটা কি নেগেটিভ ঋণাত্মক। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ঋণাত্মক, আর প্রোটন হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ। আর এই নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু নিউটনও আছে, সেটা আমরা পরে পড়ছি। ঠিক আছে, প্রোটন প্লাস নিউটন দুটো কণা থাকে। তো এই যে আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে, সুতরাং অল্প কিছু আলফা কণার বিক্ষেপণের ঘটনা থেকে অনুমান করা যায় যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র এক স্থানে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ, ঠিক আছে, প্রায় সমগ্র ভর সঞ্চিত থাকে, একে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলবো। এই যে ভেতর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, তো দেখো কি বলেছে, আলফা কণার ভর ইলেকট্রন অপেক্ষা অনেক বেশি। তো এই যে আলফা কণাগুলি রয়েছে না, ইলেকট্রন অপেক্ষা অনেক বেশি, ঠিক আছে, বেশি হয়। পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় আলফা কণার গতি ইলেকট্রন দ্বারা মোটেই প্রভাবিত হয় না। তো আমরা দেখলাম যে এই যে নিউক্লিয়াস রয়েছে প্রোটন দ্বারা কিন্তু প্রবাহিত হচ্ছে, আলফা কণার সাথে প্রোটন বা নিউট্রন রয়েছে, যা একে প্রোটন আর নিউট্রনকে মানে মাঝের মধ্যে নিউক্লিয়াস যেহেতু রয়েছে আমরা নিউক্লিয়াসই বলবো এখন। তো এই নিউক্লিয়াসের ভেতরে কিন্তু প্রবাহিত হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, সেই ইলেকট্রন সংখ্যাকে দেখো প্রবাহিত করেনি। তো ইলেকট্রন থাকার সত্ত্বেও দেখো সেই ইলেকট্রনের মধ্য দিয়ে কিন্তু আলফা রশ্মি যেতে পারছে, আলফা কণা মানে নির্গত হচ্ছে, ঠিক আছে, ভেদ করতে পারছে। এই যে আলফা কণা নির্গত হতে পারছে, যেখানেই পজিটিভ রয়েছে দেখো, পজিটিভ মানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, তাহলে পজিটিভের সংস্পর্শে এলেই কিন্তু দেখো একটু বেঁকে যাচ্ছে, এখানে দেখো একটু প্রবাহিত হচ্ছে পজিটিভের কাছে, তাই একটু বেঁকে গেছে। আর এখানে দেখো একদম সামনাসামনি মানে সোজাসুজি একদম ডাইরেক্ট কি পজিটিভের সঙ্গে বিকর্ষণ হচ্ছে সেই, ঠিক আছে, তাহলে কি হবে, বিকর্ষণ হবে, সঙ্গে সঙ্গে ফিরে যাবে, এটাও সেই একই রকম এই স্রোতটাও। ঠিক আছে, যেইগুলো হালকা বেঁকেছে সেইগুলো একটু কাছে যেয়ে ফিরেছে, মানে একটু হলেও বিকর্ষণ করছে তাই বেঁকে যাচ্ছে। আর যেগুলো একদম পজিটিভের কাছে নেই, ঠিক আছে, প্রোটনের কাছে নেই, সেগুলো দেখো ইলেকট্রনের কাছে তো আছে, তাহলে ইলেকট্রন থাকার সত্ত্বেও কিন্তু ভেদ করে যাবে, কারণ ইলেকট্রন অপেক্ষা অনেক বেশি, ঠিক আছে, আলফা কণার ভর।
তাই ইলেকট্রন কিছু করতে পারবে না। কিন্তু প্রোটন একটু কাছে যদি থাকে দেখো বেঁকিয়ে দিচ্ছে, মানে বিকর্ষণ করে দিচ্ছে, ঠিক আছে, মানে এক পথে যাচ্ছে সেখান থেকে কিন্তু তাকে ফিরিয়ে দিচ্ছে। তারপর কী বলছে, আলফা কণা ও নিউক্লিয়াসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয় না। তো একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে, যেগুলো সরাসরি সংঘর্ষ হচ্ছে সেগুলো ফিরিয়ে আনছে, যেগুলো মানে সরাসরি সংঘর্ষ হচ্ছে না সেগুলো ভেদ করে যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন যেখানে রয়েছে ভেদ করে যাচ্ছে। তো সেটাই আর কি, ঠিক আছে। আলফা কণার সঙ্গে কখনোই নিউক্লিয়াসের সরাসরি সংঘর্ষ ঘটে না, এই যে কখনোই সরাসরি সংঘর্ষ হয় না সবসময়, ঠিক আছে। তো কী বলেছে তারপর দেখো, তীব্র স্থির তাড়িতিক বিকর্ষণ বলটা কাজ করছে, ঠিক আছে, সে প্রোটনের মধ্যে। তো তাই আর কি বিকর্ষণ বল, এদিকে প্রোটন পজিটিভ মানে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, আর এদিকে আলফা কণা পজিটিভ, তাহলে সেখানে একটা তড়িৎ তীব্র স্থির তাড়িৎ বিকর্ষণ বল কাজ করছে, মানে একে অপরকে ফিরিয়ে দিতে চাচ্ছে। তারপর সোনার পরমাণুতে নিউক্লিয়াসের ধনাত্মক তড়িতাধান আলফা কণার ধনাত্মক তড়িতাধানের তুলনায় অনেক বেশি হয়। আলফা কণাগুলি বিক্ষেপিত হয় এবং পাত ভেদ না করে ফিরে আসে। সোনার পরমাণুতে নিউক্লিয়াসের ধনাত্মক তড়িতাধান আলফা কণার ধনাত্মক তড়িতাধানের তুলনায় অনেক বেশি, তাই কিন্তু আলফা কণা ফিরে যাচ্ছে, ঠিক আছে। আলফা কণার যদি তড়িতাধান বেশি হতো কিন্তু ফিরে যেতে পারতো না, নিউক্লিয়াসের বেশি থাকায় তাকে ফিরিয়ে দিচ্ছে, ঠিক আছে, বিকর্ষণ বল কাজ করছে। আলফা কণাগুলি নিউক্লিয়াসের প্রায় 10⁻⁻14 মিটার দূর থেকে ফিরে আসে, ঠিক আছে, নিউক্লিয়াসের প্রায় 10⁻⁻14 দূর থেকে ফিরে আসে। তারপর দেখো, এই দূরত্বকে নিউক্লিয়াসের দিকে আলফা কণা নিকটতম অভিগমন দূরত্ব বলে, ঠিক আছে, নিকটতম অভিগমনের দূরত্ব বলে। তবে বিকর্ষণের ফলে আলফা কণাগুলি বিপরীত অভিমুখে ফিরে আসায় নিউক্লিয়াসের উচ্চ ধনাত্মক আধানের সঙ্গে সম্পর্কযুক্ত। এই ক্ষেত্রে নিউক্লিয়াসের ভরের কিন্তু কোনো প্রভাব নেই, নিউক্লিয়াসের ভরের কোনো প্রভাব নেই, ঠিক আছে, এখানে ধনাত্মক আধানের সঙ্গে সম্পর্কযুক্ত, ভরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এখান থেকে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন করতে পারি। যেমন রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় কোন পাতের, ঠিক আছে, ব্যবহার করা হয়েছিল, সোনার পাতের। তো সেটি কত মিলিমিটার পুরু ছিল, সেটি হচ্ছে 0.0004 মিলিমিটার পুরু ছিল, ঠিক আছে। তো এই যে সোনার পাতের পেছনে কিসের প্রলেপ দেওয়া ছিল, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া ছিল, ঠিক আছে। তো এই যে প্রথমে রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় আমরা কি দেখলাম, প্রথম দেখলাম যে নিউক্লিয়াসের আবিষ্কার, ঠিক আছে। তাহলে আলফা কণার বিচ্ছুরণের ফলে নিউক্লিয়াসের আবিষ্কারও দেখলাম। তাহলে পরমাণু নিউক্লিয়াসকে আবিষ্কার করেন এটাও বলতে পারি বিজ্ঞানী রাদারফোর্ড, ঠিক আছে। তো এই যে দেখো, এই যে একটা পরমাণু রয়েছে, তো এই পরমাণুর কেন্দ্রে কি রয়েছে, নিউক্লিয়াস, ঠিক আছে। এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন বর্তমান, ঠিক আছে। তো সেটা এখন আমরা পড়িনি, পরে পড়ছি। নিউট্রন প্লাস প্রোটন রয়েছে, আর এই যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ রয়েছে দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের বাইরে রয়েছে কি, ইলেকট্রন, ঠিক আছে। নিউক্লিয়াসের বাইরের কক্ষপথের বাইরে ইলেকট্রন রয়েছে, এই যে মাইনাস যে চিহ্নগুলো সেইগুলো হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, তাই এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। আর এখানে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, কেন, কারণ এখানে প্রোটন রয়েছে, ঠিক আছে, প্লাস পজিটিভ। আর এখানে নিউট্রনও রয়েছে, সেটা পরে কিন্তু জানা যায় যে প্রোটন নয়, প্রোটনের সাথে আরেকটি কণা রয়েছে, সেটা হচ্ছে নিউট্রন। একটা পরমাণুর মধ্যে আমরা দেখলাম যে 3টি কণাই বর্তমান, ঠিক আছে। তাহলে যে কণা, ডেমোক্রিটাস, তারপর ডাল্টন, এরা বলেছিল পরমাণু অবিভাজ্য, কিন্তু পরমাণু একটা বিভাজ্য, ঠিক আছে, পরমাণুকেও বিভাজ্য করা যায়। তো এই বিভাজ্য করেই 3 ধরনের দেখতে পেলাম, ঠিক আছে। পরবর্তী যে বিজ্ঞানীরা বলেছিল তাদের মতে এই যে পরমাণুর মধ্যে 3টি কণা রয়েছে, সেইগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর এক ধরনের পাওয়া যায় সেটা হচ্ছে নিউট্রন, পরে পড়ছি, ঠিক আছে, সেইগুলো কিন্তু পাওয়া যায়। তাহলে এই 3টি কণা আমরা জানা হয়ে গেল, তাহলে পরমাণু অবিভাজ্য নয়, ঠিক আছে, পরমাণু বিভাজ্য কণা আমরা জানতে পারলাম। এরপর দেখব রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলেছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে রাদারফোর্ড পরমাণু যে নিউক্লিয় মডেলের প্রস্তাব করেন তা হলো প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলের
ঠিক আছে। প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলের ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্র ও নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস বর্তমান। 2 নম্বরে কি, নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র, পরমাণুর ভেতরের বেশিরভাগ স্থানেই কিন্তু ফাঁকা। ঠিক আছে। তারপর পরমাণুর ব্যাসার্ধ 10⁻⁻10 মিলিমিটার হলে পরমাণুর ব্যাসার্ধ 10⁻⁻10 মিটার হলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে 10⁻⁻15 মিটার। মানে নিউক্লিয়াসের থেকে পরমাণুর ব্যাসার্ধ বেশি হবে। এটা হওয়া উচিত, কারণ পরমাণুর ভেতরে যেহেতু নিউক্লিয়াস একটা ক্ষুদ্র কণা, তাহলে নিউক্লিয়াসের তো ছোট হওয়া উচিত। ঠিক আছে। এখানে দেখো এ -2 বেশি আছে, আর এখানে -2 কম আছে, মানে এটাই বেশি। ঠিক আছে, এটাই বড়, যেহেতু মাইনাস আছে বলে। ঠিক আছে, যদি মাইনাস না থাকতো তাহলে কিন্তু এটা বেশি হতো, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বেশি হতো। ঠিক আছে, তাহলে পরমাণু ব্যাসার্ধ অপেক্ষা নিউক্লিয়াসের ব্যাসার্ধ কিন্তু ছোট। পরমাণুর ব্যাসার্ধ 10⁻⁻10 হলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻15 হবে, মানে এটা কম। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দেখো, পরমাণুর সমগ্র ধনাত্মক আধান ও সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। ঠিক আছে। পরমাণুর এই কেন্দ্রীয় অংশকে নিউক্লিয় অংশ বলে এবং নিউক্লিয়াসের বাইরের অংশকে নিউক্লিয়াসের বহিস্থ অংশ বলবো। এই যে নিউক্লিয়াসের, ঠিক আছে, যে ভেতর পরমাণু যে ভিতরের কেন্দ্রীয় অংশ সেটাকে আমরা নিউক্লিয় অংশ বলবো, বা যাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়ার পার্ট। আর যে বাইরের স্তরটি সেটাকে বলবো নিউক্লিয়াসের বহিস্থ অংশ। এই যে বাইরের যে অংশটা নিউক্লিয়াসের, ঠিক আছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরের যে অংশটা। ঠিক আছে। আর পরমাণুর যে কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার। 5 নম্বর, নিউক্লিয়াস বহিস্থ অংশে নগণ্য ভর বিশিষ্ট ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তন করে। এই বৃত্তাকার পথগুলিকে ইলেকট্রনের কক্ষপথ বলে এবং ঘূর্ণায়মান ইলেকট্রনগুলিকে কক্ষীয় ইলেকট্রন বলে। তারপর দেখো, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াস বহিস্থ অংশে উপস্থিত ইলেকট্রন সংখ্যা সমান হয়। তো ধনাত্মক আধান প্রোটন সংখ্যার সঙ্গে কিন্তু বাইরে যে ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে। নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন সংখ্যা রয়েছে এবং নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ঘুরছে ইলেকট্রন সংখ্যা সবসময় কিন্তু সমান হবে। ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সবসময় সমান হবে। ঠিক আছে। তারপর 7 নম্বর পয়েন্টে, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে কি হবে, স্থির তাড়িত্বিক আকর্ষণ বল ক্রিয়া করে, তা ইলেকট্রনের ঘূর্ণনজনিত অপকেন্দ্র বলের সমান এবং বিপরীতমুখী হওয়ায় পরমাণু সুস্থিত বজায় রাখে। তো এই মডেলটি নিউক্লিয় মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের যে মডেল সেটি নিউক্লিয় মডেল নামে পরিচিত। তো এই যে পরমাণুর ভেতরে, ঠিক আছে, পরমাণুর যে কেন্দ্রে সব থেকে পরমাণুর একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আমরা জানি, কিন্তু নিউট্রনও থাকে, সেটা পরে জানবো আমরা। ঠিক আছে। তো এখন আপাতত জানলাম যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে। ঠিক আছে। সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত পজিটিভ। আর এই নিউক্লিয়াসের বাইরে পরমাণুর মধ্যেই, ঠিক আছে, একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের যে কক্ষপথ রয়েছে বাইরে চারিদিকে, সেই চারিদিকে কিন্তু কি আছে, ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ, আর প্রোটন হচ্ছে পজিটিভ। তাহলে প্রোটন, ঠিক আছে, পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ সবসময় কিন্তু সমান সংখ্যা হবে। যখনই হবে সমান সংখ্যাই বর্তমান থাকবে ইলেকট্রন আর প্রোটন। আর এদের যে আধান পজিটিভ বা নেগেটিভ বিপরীত হওয়ায় সবসময় কি হবে, স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে। দুটো যেহেতু অপোজিট, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে ধনাত্মক এবং ঋণাত্মক আধান যেহেতু, তা একে অপরকে আকর্ষণ করবে। ঠিক আছে। সেটা কি আকর্ষণ, স্থির তাড়িতিক আকর্ষণ বল। ঠিক আছে। এই করার ফলে কিন্তু পরমাণু সুস্থিত বজায় থাকে। ঠিক আছে। এই আকর্ষণের ফলে সুস্থিত বজায় থাকে পরমাণু। তো এই রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিউক্লিয় মডেল নামে পরিচিত। ঠিক আছে। তারপর দেখো,
তো এর মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আমরা দেখতে পাই। সেগুলো কি, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল মোটামুটি ঠিক হলেও পরে এর কিছু ত্রুটি নজরে আসে। ঠিক আছে, যেমন 1 নম্বর কি, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব অনুযায়ী ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণা বৃত্তাকার কক্ষপথের সমগতিতে ঘুরতে থাকলে তা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকবে। এর ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তিত হতে হতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে এবং নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। অর্থাৎ এই মডেল অনুযায়ী পরমাণু স্থায়ী হতে পারে না। তো এখানে বলছে যে রাদারফোর্ডের তত্ত্বে মানে ত্রুটিতে কি বলেছে, যেহেতু প্রোটন হচ্ছে ধনাত্মক, ঠিক আছে, এবং নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক রয়েছে, তা ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করছে এবং ঋণাত্মক যেহেতু রয়েছে মানে নেগেটিভ ইলেকট্রন, তাহলে পজিটিভের দিকেই আসবে। ঠিক আছে, নিউক্লিয়াসকে এক সময় আবর্তন করতে করতে কী হবে, নিউক্লিয়াসের কাছে বা নিউক্লিয়াসের কেন্দ্রে আছড়ে পড়বে। যেহেতু কি বলেছে যে ইলেকট্রন যেহেতু নেগেটিভে আছে, তাহলে পরস্পর কি হবে, মানে আধান পরস্পর কক্ষপথে ঘুরতে ঘুরতে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ হবে, একটা শক্তির উৎপন্ন হবে এবং শক্তির মাধ্যমে কিন্তু ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তিত হবে। ঠিক আছে, ইলেকট্রনটি ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তিত হবে এবং নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, নিউক্লিয়াসের কাছে আছড়ে পড়বে। তো সেটাই হচ্ছে ত্রুটি 1 নম্বর পয়েন্টে। ঠিক আছে, তাই বলেছে মডেলটির পরমাণু স্থায়ী হতে পারে না। ঠিক আছে, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ রয়েছে এবং এক সময় শক্তি উৎপন্ন হবে পরস্পরের, তো শক্তি উৎপন্নর ফলে এই যে ইলেকট্রনটি সেটি ক্রমশ আস্তে আস্তে কী হবে, নিউক্লিয়াস দিকে এগিয়ে যাবে এবং নিউক্লিয়াসের কাছে আছড়ে পড়বে। তাহলে সেটা সুস্থির হতে পারে না, সেই পরমাণুটি সুস্থির হতে পারে না, সেটা একটা ত্রুটি। ঠিক আছে, সেটাই ত্রুটি বলেছে। তারপর দেখো 2 নম্বর পয়েন্টে কি, ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণু নিরবিচ্ছিন্নভাবে বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। ঠিক আছে, বাস্তবে কিন্তু রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাচ্ছে। যেহেতু কি ঘূর্ণায়মান ইলেকট্রন, ঠিক আছে, ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি উৎপন্ন করছে, তাহলে তো নিরবিচ্ছিন্নভাবে বর্ণালীও পাওয়ার কথা। ঠিক আছে, সেটাই বলছে নিরবিচ্ছিন্নভাবে, এই যে ত্রুটিতেই আছে, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, তাহলে নিরবিচ্ছিন্নভাবে যদি শক্তি উৎপন্ন করলে হয় তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালীও পাওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটা রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাচ্ছে, মানে বিভাজিত আর কি, বিভাজিত বর্ণালী পাওয়া যাচ্ছে, মানে আলাদা। ঠিক আছে, আলাদা বর্ণালী পাওয়া যাচ্ছে। তো এই যে হাইড্রোজেনের রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী একটা পরীক্ষা করে দেখেছি। ঠিক আছে, তো এই হাইড্রোজেনের রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী কোন যন্ত্রে পরীক্ষা করেছেন, স্পেকট্রোস্কোপ যন্ত্রে। ঠিক আছে, স্পেকট্রোস্কোপ যন্ত্রে পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, এবং ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট পরস্পর থেকে বিভিন্ন দূরত্বে থাকা কয়েকটি আলোক রেখা পাওয়া যায়, এটি হাইড্রোজেনের রেখা বর্ণালী। তো হাইড্রোজেনের রেখা বর্ণালীতে 4টি রেখা পাওয়া যায়। ঠিক আছে, একটা লাল, একটা নীলাভ সবুজ, নীল আর বেগুনি বর্ণ। ঠিক আছে, তো এই যে হাইড্রোজেনের রেখা বর্ণালীতে দৃশ্যমান আলোকসীমায় লাল, নীলাভ সবুজ, নীল আর বেগুনি বর্ণ, ঠিক আছে, পাওয়া যায়। এই 4টি বর্ণ পাওয়া যাচ্ছে। সেটি কোন যন্ত্রে পরীক্ষা করা হয়েছিল, হাইড্রোজেনের রেখা বর্ণালী স্পেকট্রোস্কোপ যন্ত্রে পরীক্ষা করা হয়েছিল। সেই হাইড্রোজেনের রেখা বর্ণালীতে 4টি রেখা পাওয়া যাচ্ছে, লাল, নীলাভ সবুজ, নীল, বেগুনি। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে দেখব নিউট্রনের আবিষ্কার। তো আমরা একটু আগেই দেখলাম যে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসের ভেতরে রয়েছে প্রোটন। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে রয়েছে ইলেকট্রন। ঠিক আছে, প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তো এই যে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, মানে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন দেখলাম, তার মধ্যে কিন্তু নিউট্রনও বর্তমান। ঠিক আছে, এবার আমরা দেখব প্রোটন কণার ভরের তুলনায় ইলেকট্রনকে প্রায় ভরহীন কণা হিসেবে ধরা হয়। ঠিক আছে, প্রোটনের তুলনায় ইলেকট্রনকে, তাই কোনো পরমাণু শুধুমাত্র ইলেকট্রন ও প্রোটন কণা দিয়ে গঠিত হলে পরমাণুর ভর
নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন কণাগুলি মোট ভরের প্রায় সমান হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা গেল যে একমাত্র সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণুতে উপস্থিত মোট প্রোটনের ভরের তুলনায় ওই মৌলের পরমাণুর প্রকৃত ভরের মান অনেক বেশি। ঠিক আছে, যেমন হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে। ঠিক আছে, 2টি প্রোটন থাকবে। এই 2টি প্রোটন থাকলে তাই এই পরমাণুর ভর হওয়া উচিত 2 একক, কিন্তু বাস্তবে এর ভর হয়ে গেল কি, এর ভর আমরা দেখতে পেলাম যে 4 একক। ঠিক আছে, এই বিভ্রান্তি দূর করতে 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মধ্যে 1 একক ভর সম্পন্ন চার্জবিহীন এক প্রকার মৌলিক কণার অস্তিত্বের কথা কল্পনা করেন। তিনি এই কণার নাম দিয়েছিলেন নিউট্রন। ঠিক আছে, তো কি মানে ওই যে পরমাণুটাতে প্রথমে তো আবিষ্কৃত হয়েছিল ইলেকট্রন আর প্রোটন। ঠিক আছে, প্রথমে তো পরমাণুর ভেতরে নিউক্লিয়াস ছিল। ঠিক আছে, রাদারফোর্ড পরমাণুর ভেতরে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এবং নিউক্লিয়াসের ভেতরে দেখলেন প্রোটন সংখ্যা রয়েছে পজিটিভ, আর নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে, পরমাণুর মধ্যেই নিউক্লিয়াসের বাইরে রয়েছে ইলেকট্রন, সেটা নেগেটিভ। তো দুটোর ভর দেখলো যে মানে পরমাণুর ভর নিউক্লিয়াসের মোট ভর তাহলে 1 একক করে যদি গঠিত হয়, ঠিক আছে, 1 একক করে যদি গঠিত তাহলে 2 একক, তাহলে মোট ভর সমান হওয়া উচিত। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং ইলেকট্রন রয়েছে এই দুটো মিলে সমান হওয়া উচিত, কিন্তু দেখলো সে হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌল যেমন হিলিয়াম মৌল নিয়েছিলেন, সে পরীক্ষায় দেখা গেল যে সেটা ভর কিন্তু পরমাণুর ভর হওয়া উচিত 2 একক, সেখানে দেখলো যে 4 একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিলিয়ামের নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকা উচিত। ঠিক আছে, তাহলে 2টি যদি প্রোটন থাকে তার ভর হওয়া উচিত 2 একক, কিন্তু সেখানে দেখতে পাচ্ছে বাস্তবে তার ভর হয়ে যাচ্ছে কিন্তু 4 একক। তাহলে তখন সেই বিভ্রান্তি দূর করতে রাদারফোর্ড পরমাণুর মধ্যে 1 একক ভর সম্পন্ন চার্জবিহীন এক ধরনের নিউট্রন কল্পনা করেন, যে নিউট্রন কণা আছে। ঠিক আছে, সে মনে মনে কল্পনা করেন যে নিউট্রন কণাও আছে, কারণ সেটা তো নয় যে 2 একক ভর হওয়া উচিত, মাপলে 2 একক, তার মধ্যে যদি মোট ভর যখন দেখছি সেটা 4 একক কীভাবে হতে পারে, তার মধ্যে নিশ্চয়ই কিছু কণা আছে, তবেই না তার ভর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তখন সেটা কল্পনা করলেন যে হ্যাঁ নিশ্চয়ই একটা কণাও থাকতে পারে, তখন সেটা নাম দিয়েছিলেন নিউট্রন। ঠিক আছে, তো সেই নিউট্রনটার নাম দেন বিজ্ঞানী রাদারফোর্ড, সেটাই নাম দেন পরবর্তীকালে। ঠিক আছে, তাহলে 3টে কণারই অস্তিত্ব রয়েছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াসের ভেতরে কিন্তু তিনি একটা কণা কল্পনা করে নিয়েছিলেন মনে মনে, সেটাও নিউট্রন নাম দেন। তাহলে নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন আছে, প্রোটন আছে, এবং নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, এর 12 বছর পর, ঠিক আছে, এর 12 বছর পর 1932 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী স্যাডউইক বেরিলিয়াম ধাতুর পাতকে তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা দ্বারা আঘাত করে দেখেন বেরিলিয়াম পরমাণু থেকে এক প্রকার তড়িৎ-আধানবিহীন ক্ষুদ্র কণা সৃষ্টি হয়। এইরকম একটি ক্ষুদ্র কণার ভর প্রোটন বা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। এই কণার স্রোত তড়িৎ ও চুম্বকক্ষেত্রের দ্বারা বিক্ষেপিত হয় না। এই নিস্তড়িত কণা নিঃসন্দেহে রাদারফোর্ড প্রস্তাবিত নিউট্রন বলে প্রমাণিত হয়। তাহলে প্রথমে দেখলাম যে রাদারফোর্ড সে কল্পনা করেছিলেন, ঠিক আছে, একটা কণা রয়েছে তবেই না দ্বিগুণ হচ্ছে ভর। ঠিক আছে, একটা প্রোটনের যে ভর সে পুরো মোট পরমাণুর ভরের কিন্তু সেটা দেখতে পাচ্ছে যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে হাইড্রোজেন ছাড়া। ঠিক আছে, যেহেতু হাইড্রোজেন পরমাণু 1, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 1, তাই হাইড্রোজেন ছাড়া যেমন হিলিয়াম নিয়েছেন, হিলিয়াম 2টি রয়েছে প্রোটন সংখ্যা, তাহলে মোট পরমাণু মিলে 2 একক হওয়া উচিত, 4 একক হয়ে যাচ্ছে। তখন তিনি রাদারফোর্ড কল্পনা করলেন যে তাহলে একটা তো কণা আছে, কল্পনা করেছেন, সেটার নাম কল্পনা করেই তিনি নিউট্রন নাম দিয়েছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি তার ছাত্র মানে রাদারফোর্ডের ছাত্র 12 বছর পর 1932 খ্রিস্টাব্দে, ঠিক আছে,
কি ছাত্রটির নাম? বিজ্ঞানী স্যাডউইক বা চ্যাডউইকও অনেক জায়গায় আছে, ঠিক আছে। বিজ্ঞানী স্যাডউইক বেরিলিয়াম ধাতুর পাতকে তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা দ্বারা আঘাত করে দেখেছিলেন, ঠিক আছে। তিনি পরীক্ষা করে দেখেছিলেন নিউট্রন যে কণাটি, একটা কল্পনা তো করে দিয়েছিলেন রাদারফোর্ড যে হ্যাঁ একটা কণা আছে তার নাম নিউট্রন, কিন্তু সেই নিউট্রনটি যে আছে একদম, ঠিক আছে, নিউট্রন কণাটি এক্স্যাক্ট বর্তমান, সেটা পরীক্ষা করেছিলেন কে? বিজ্ঞানী স্যাডউইক, মানে রাদারফোর্ডেরই ছাত্র, ঠিক আছে। ওই যে বেরিলিয়াম ধাতুর পাতকে তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত করেছিলেন, আলফা কণা দ্বারা আঘাত করেছিলেন, ঠিক আছে, আলফা কণার রশ্মির সাহায্যে। তো বেরিলিয়াম পরমাণু থেকে এক প্রকার তড়িৎবিহীন ক্ষুদ্র কণা সৃষ্টি হয়, সেই কণার ভর প্রোটন বা হাইড্রোজেন পরমাণুর ভরের সমানই দেখলেন, ঠিক আছে। এই কণার স্রোত মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না, মানে নিস্তড়িত কণা দেখলেন, মানে কোনো তড়িৎ উৎপন্ন হয়, ঠিক আছে, সেটা নিস্তড়িত কণা। তো নিঃসন্দেহে রাদারফোর্ড প্রস্তাবিত নিউটন বলে প্রমাণিত হয়, মানে সেটা একদম স্যাটিসফাইড হয়ে গেছে যে হ্যাঁ এটার নাম নিউটন দেওয়া উচিত। তাহলে কল্পনা করেছিলেন রাদারফোর্ড নিউটন, কিন্তু অ্যাকচুয়াল যে এক্স্যাক্ট পরীক্ষা নিরীক্ষা করে নাম দিয়েছিলেন নিউটন, সেটা হচ্ছে রাদারফোর্ডেরই ছাত্র বিজ্ঞানী স্যাডউইক। যদি বলে নিউট্রনকে আবিষ্কার করেন তখন আমরা বলবো যে বিজ্ঞানী স্যাডউইক বা চ্যাডউইক, যাই বলো, ঠিক আছে। তো সেটা কিন্তু রাদারফোর্ড বলবো না, কারণ তিনি কোনো পরীক্ষা করেন, এক্স্যাক্টভাবে প্রমাণ করেনি, ঠিক আছে। তারপর সেই নিউট্রন নিয়ে ব্যাখ্যা বা প্রমাণ করেছিলেন তারই ছাত্র। তো কাকে ক্রেডিটটা দেওয়া উচিত? তার ছাত্রকে, কারণ তিনি তো পরীক্ষা নিরীক্ষা যাচাই করে ভালোভাবে দেখলেন যে হ্যাঁ এটা হ্যাঁ রয়েছে একদম, যেহেতু ভর দ্বিগুণ হচ্ছে ঠিকই, এটা ধারণাটা ঠিকই বলেছিলেন রাদারফোর্ড, হ্যাঁ এটা আমি প্রমাণ করে দিলাম, ঠিক আছে, সেটাই আর কি। নিঃসন্দেহে তিনি প্রমাণ করলেন যে হ্যাঁ এটাই কিন্তু একটা নিউট্রন, ঠিক আছে, সেটা কিন্তু নিস্তড়িত, কোনো তড়িৎ নেই, আধানবিহীন। এরপর দেখো নিউট্রন আবিষ্কার পর পরমাণু নিউক্লিয়াসের উপাদান সম্পর্কিত অবস্থান, মানে নিউট্রন আবিষ্কার পর কি বলেছে দেখো, নিউট্রন আবিষ্কারের ফলে জানা যায় যে নিউক্লিয়াসে দুই ধরনের অবপারমাণবিক কণা আছে, সেটা হচ্ছে নিউট্রন ও প্রোটন, ঠিক আছে। প্রথমে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র প্রোটন রয়েছে, তারপর দেখা গেল যে ভর তো একই হচ্ছে না, তার ডবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তখন সেটা প্রমাণ করার পর নিউট্রনও আবিষ্কার হয়ে গেল, ঠিক আছে। আধানবিহীন এবং নিস্তড়িতবিহীন, কিন্তু তার ভর আছে, ঠিক আছে। নিউট্রনের ভর কিন্তু সব থেকে বেশি, ওই ভরের জন্যে কিন্তু সেই কণাটি পেলাম, সেটা হচ্ছে নিউট্রন। তো এদের সাধারণ নাম হচ্ছে নিউক্লিয়ন, মানে প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে বলা হচ্ছে কি নিউক্লিয়ন, ঠিক আছে। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানবিহীন হচ্ছে নিউট্রন, ঠিক আছে। নিউক্লিয়াস অবস্থিত ধনাত্মক যুক্ত হচ্ছে প্রোটন, আর ওই নিউক্লিয়াসেই উপস্থিত, ঠিক আছে, নিউক্লিয়াসে উপস্থিত সেটা আধানবিহীন হচ্ছে নিউট্রন, ঠিক আছে। গঠিত হয় নিউক্লিয়াস সবসময় ধনাত্মক আধানযুক্তই হয়, কারণ নিউট্রন কোনো আধানবিহীন, নিউট্রনের কোনো আধানই নেই, প্রোটন শুধুমাত্র আধানযুক্ত, তাই ধনাত্মকই হবে। অপরদিকে প্রোটন আর নিউট্রন দুই কণার যে মিলিত ভর, ঠিক আছে, মিলিত ভরই হলো নিউক্লিয়াসের ভর, অর্থাৎ ইলেকট্রন ভর নগণ্য হওয়ায় পরমাণুর ভর নিউক্লিয়াসের ভর, এই যে পরমাণুর ভর প্লাস হচ্ছে নিউট্রনের ভর, প্রোটনের ভর আর প্লাস নিউট্রনের ভর, ঠিক আছে। কারণ ইলেকট্রনের ভর সামান্য, মানে ভর একদম কম, ঠিক আছে। প্রোটন প্লাস নিউট্রনের ভর মিলেই কিন্তু পরমাণুর ভর, ঠিক আছে। সেটা আমরা নিউক্লিয়াসের ভরও বলতে পারি, কারণ ইলেকট্রনের তো ভর খুব কম। তো কাজেই দেখা গেল কি ইলেকট্রন প্রোটনের মতোই পরমাণু গঠনের আরেক প্রকার মূল কণা নিয়ে নিউট্রন, অর্থাৎ সমস্ত মৌলের পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এই তিন প্রকার প্রাথমিক কণা দিয়ে গঠিত। একমাত্র সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, এতে শুধুমাত্র প্রোটন থাকে। এই যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন যে পারমাণবিক সংখ্যা 1, তার মধ্যে কিন্তু কোনো নিউট্রন থাকে না। তো প্রথম তো হাইড্রোজেন নিয়েই পরীক্ষা করা হয়েছিল, তাহলে নিউট্রন পাবো কোথায়, ঠিক আছে। তো পরে প্রতি যে সকল আরও মৌলগুলো নেওয়া হয়েছে, যেমন হিলিয়াম, বেরিলিয়াম, এই সকল মৌল, সেখান থেকে দেখা গেল যে না,
প্রোটন ছাড়াও একটা কণা রয়েছে, সেটা নিউট্রন। ঠিক আছে, তো সেটাই আর কি বলেছে যে হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, সাধারণ হাইড্রোজেনে। ঠিক আছে, সাধারণ হাইড্রোজেনে কিন্তু, ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন যেটা হচ্ছে প্রোটিয়াম, সাধারণ হাইড্রোজেনকে আমরা প্রোটিয়াম বলবো কেন? কারণ সাধারণ হাইড্রোজেনে শুধুমাত্র প্রোটন রয়েছে, নিউট্রন নেই। এটাই মনে রাখতে পারো। ঠিক আছে, এমনিভাবেও মনে রাখতে পারো যে সাধারণ হাইড্রোজেনে শুধুমাত্র প্রোটন আছে, নিউট্রন নেই, তাই প্রোটন আছে তাই প্রোটিয়াম নাম, সাধারণ হাইড্রোজেনকে প্রোটিয়ামও বলবো। তো এখানে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আধান, ভর ইত্যাদি তুলনা রয়েছে। ঠিক আছে, এই যে আধান, বিভিন্ন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাম, আধানের পরিমাণ, ভর, আধান, ভর, ঠিক আছে, অবস্থান এবং আবিষ্কার কে করেছেন। তো এটা যেহেতু প্রায় কয়েক বছর হয়ে গেল বইটার, তাই কিন্তু পেন ইউজ করে ফেলেছি। ঠিক আছে, তোমরা কিন্তু পেন ইউজ করবে না, হাইলাইটার এবং পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, তাই দেখো বইটা কিন্তু দেখতে অনেক বাজে লাগছে। তো এখানে যেহেতু পেন ইউজ হয়ে গেছে, ঠিক আছে, আর তো কোনো করার নেই, তাই তোমাদেরকে বলবো যে সাজেস্ট করবো তোমরা পেন ইউজ করবে না। ঠিক আছে, এমনি ভুল ভ্রান্তি হলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে বইটা, তাই বলবো তোমরা পেন্সিল এবং হাইলাইটার ইউজ করবে। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো যদি বইয়ের মধ্যে কোথাও লেখো তাহলে কিন্তু পেন্সিল ইউজ করবে। ঠিক আছে, নাহলে যদি ভুল হয়ে যায় তখন কাটাকুটি হলে এইভাবে দেখতে খারাপ লাগবে। তো এটা যেহেতু হয়ে গেছে, ঠিক আছে, প্রায় কয়েক বছরই হয়ে গেল বইটা, প্রায় 4 বছর এমনি হবে আর কি, 4-5 বছর। ঠিক আছে, তো পুরনো বই যেহেতু, তাই তোমাদেরকে সাজেস্ট করব পেন্সিল আর হাইলাইটার ইউজ করবে। ঠিক আছে, ভুল প্রান্তে হলে ইরেজার দিয়ে মুছতে পারবে, তাই বললাম। তো এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আধান, ভর, এগুলো তুলনা, ঠিক আছে, এগুলো খাতায় করেছি, যেহেতু এখানে একদম মানে কাটাকুটির জন্য, পেনের দাগের জন্য বুঝতে ভুল হবে। ঠিক আছে, তো আমি চলো খাতায় তোমাদের সাথে দেখিয়ে দিই। ঠিক আছে, খাতায় করেছি এটা। তো দেখো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তো ইলেকট্রনের আধানের পরিমাণ, ঠিক আছে, -1.602 × 10⁻⁻19 কুলম। প্রোটন সে একই হবে, শুধুমাত্র প্লাস হবে সামনে। ঠিক আছে, 1.602 × 10⁻⁻19 কুলম। এখানে মাইনাস, এখানে প্রোটনে যেহেতু পজিটিভ তাই প্লাস, ইলেকট্রন নেগেটিভ তাই মাইনাস। যেহেতু প্রোটনের যে পরিমাণ, ঠিক আছে, ইলেকট্রনও সে পরিমাণ হবে। আর নিউট্রনের আধান 0। ঠিক আছে, এবার ভর দেখব কি, ইলেকট্রনের ভর কিন্তু একদম সামান্য, ঠিক আছে, নগণ্য, তাহলে 9.11 × 10⁻31 কেজি। এখানে বেশি সংখ্যক মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু -31 কেজি যেহেতু রয়েছে, তাহলে সেটা আমরা দেখব সব থেকে কম। যেহেতু মাইনাস যদি হয়ে যায় আর টু দি পাওয়ার যদি বেশি হয়, সেটাই সব থেকে কম, সামনে যতই বেশি সংখ্যা থাকুক। ঠিক আছে, তারপর দেখো প্রোটনের ভর 1.6725 × 10⁻27 কেজি। ঠিক আছে, তারপর নিউট্রনের ভর 1.675 × 10⁻27 কেজি। তো এর মধ্যে সব থেকে ভর কার বেশি? নিউট্রনের। ঠিক আছে, নিউট্রনেরই হবে। সামনে যতই বেশি সংখ্যা থাকুক, মাইনাস টু দি পাওয়ার যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, মাইনাস যদি হয়ে যায় টু দি পাওয়ারে, তাহলে কিন্তু সেটা সব থেকে কম, তাহলে ইলেকট্রন ভর সব থেকে কম, তারপর প্রোটন, তারপর নিউট্রন। নিউট্রনের সব থেকে বেশি, ইলেকট্রনের প্রায় 1836 গুণ প্রোটনের ভর। ঠিক আছে, আর ইলেকট্রনের প্রায় 1839 গুণ নিউট্রনের ভর। তো এই যে বইতে আছে, ঠিক আছে, একটু দেখো ভালোভাবে। ঠিক আছে, অনেক কাটাকুটি গেছে। এই যে ইলেকট্রনের প্রায় 1836 গুণ প্রোটনের ভর, আর এই যে নিউট্রনের, সেটা ইলেকট্রন 1839 গুণ। তাহলে দেখতে পাচ্ছি নিউট্রনের কতটা ভর বেশি। তারপর দেখো অবস্থান। আমরা জানি যে ইলেকট্রনের অবস্থান কিন্তু নিউক্লিয়াসের বাইরে, মানে পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের বাইরে। ঠিক আছে, বা নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে। প্রোটন নিউক্লিয়াসে অবস্থিত, নিউট্রন নিউক্লিয়াসে অবস্থিত। ঠিক আছে, তো তোমাদের একটু ছবি এঁকে বুঝিয়ে দিই। এই যে একটা পরমাণু, ঠিক আছে, পরমাণু রয়েছে একটা, তার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এখানে প্রোটন আর নিউট্রন আছে। ঠিক আছে, প্রোটন প্লাস আর নিউট্রন মাইনাস। বাইরের কক্ষপথে আছে ইলেকট্রন, এইভাবে এখানে মাইনাস হবে, এগুলো ইলেকট্রনের সংজ্ঞা, নেগেটিভ। তো এটা হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন। আর এই যে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে
কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকবে, ঠিক আছে, কক্ষপথে ইলেকট্রন থাকবে। তো ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন, তারপর প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক বা চ্যাডউইক, যাই বলো। তো ইলেকট্রন আবিষ্কার করেন থমসন কত সালে? 1897 সালে। রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন 1911 সালে, আর চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন 1935 সালে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1897 সালে। তো এই যে আধান বা ভর, ঠিক আছে, এটা করিনি, এটা না করলে হবে। শুধুমাত্র আধানের পরিমাণ, ভর, অবস্থান আর আবিষ্কারটা দেখবে। আধান আর ভর এটা এখন প্রয়োজন নেই, ঠিক আছে, এটা চাইলেও করতে পারো। রাদারফোর্ডের যে ত্রুটিপূর্ণ পরমাণু মডেলটি ছিল যে সুস্থিরতা হবে না, ঠিক আছে, এবং রেখা বর্ণালী থাকবে না, ঠিক আছে, সেই ভিত্তিতেই কিন্তু নিলস বোর পরমাণু মডেলটি সংশোধন করেছিলেন। সেই ত্রুটিপূর্ণ জন্যই সংশোধন করেছিলেন, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর যে গঠনচিত্র রচনা করেছিলেন, ঠিক আছে। তো সেই সুস্থির হবে না, কারণ যেহেতু কি একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভের দিকেই আস্তে আস্তে আসবে, কক্ষপথে একটা শক্তি উৎপন্ন হবে, তাই সুস্থিরতা থাকবে না, সেটা একটা ত্রুটি ছিল। আর আরেকটা যেটা ছিল, সেটা যেহেতু নিরবিচ্ছিন্নভাবে শক্তি উৎপন্ন করছে, তাহলে নিরবিচ্ছিন্নভাবেই রশ্মি নির্গত হওয়া উচিত, ঠিক আছে, বিচ্ছিন্ন নয়। তো সেই ভিত্তিতেই নিলস বোর ত্রুটি সংশোধন করেছিলেন, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণু দ্বারা যেহেতু রেখা বর্ণালী দেখেছি, সেই পরীক্ষা দিয়ে নিলস বোর আবার একটা পরমাণু মডেল প্রতিষ্ঠিত করেন। সেই পরমাণু মডেলটাই কিছু ত্রুটি সংশোধন করেন। তো দেখো কি বলেছে, এই মডেলটি পরমাণুর ভেতরে ইলেকট্রনের গতি সংক্রান্ত 3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে। 1 নম্বর কি, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কেন্দ্রে করে ইচ্ছামতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না, কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, ঠিক আছে। এগুলি হলো ইলেকট্রন আবর্তনের জন্য নির্দিষ্ট কক্ষপথ। 2 নম্বর পয়েন্ট কি, এইসব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলি যে কোনোটিতে আবর্তন করার সময় ইলেকট্রন কোনো শক্তি বর্জন করে না এবং শোষণও করে না, এইগুলিকে স্থায়ী বা সুস্থির কক্ষপথ বলা হয়। তো কী বলেছি, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো কিন্তু বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না, তাদের নির্দিষ্ট কক্ষপথে পাচ্ছে, ঠিক আছে, বা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই যে নির্দিষ্ট কক্ষপথ আছে একটা, যখন তখন ইচ্ছামতো আবর্তন করে না, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো ঘোরে না, একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সেই কক্ষপথের মধ্যেই ঘোরে, সেটাই বলছে। তারপর নির্দিষ্ট বৃত্তাকার কক্ষগুলিতে আবর্তন করার সময় কোনো শক্তি বর্জনও করে না, শোষণও করে না, ঠিক আছে, এগুলিকে স্থায়ী বা সুস্থির কক্ষপথ বলা হয়। তো বলছে এই যে বৃত্তাকার করছে, তার মধ্যে কোনো শক্তি বর্জনও হয় না এবং শক্তি শোষণও হয় না, সেটা হচ্ছে স্থায়ী বা সুস্থির কক্ষপথ। তারপর নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী সুস্থির কক্ষগুলিকে যথাক্রমে কে, এল, এম, এন, ও, পি, কিউ অক্ষরের সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে। এগুলিকে এন ক্রমিক সংখ্যা বা এন দ্বারা যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7 এই পূর্ণ সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। সুস্থির কক্ষপথগুলির প্রত্যেকটিতে একটি মুখ্য শক্তিঘর বলা হয়। কোনো একটি মুখ্য শক্তি স্তরে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। তারপর এন হলো মুখ্য শক্তি স্তর বা কক্ষের ক্রমিক সংখ্যা। 3 নম্বর, নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন শক্তিকে এই কক্ষপথের শক্তি হিসেবে মনে করা হয়, যদিও কোনো নিজস্ব শক্তি নেই। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি কিন্তু তত বাড়ে, সুতরাং কক্ষপথগুলি শক্তিমাত্রায় কম হলো কে, এল, এম, এন, ঠিক আছে। এই যে শক্তিমাত্রার ক্রম, ঠিক আছে, ক্রম মানে সজ্জা, কে থেকে এল বেশি, এল থেকে এম বেশি, এম থেকে এন বেশি, ঠিক আছে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের যত কাছের কক্ষপথ থাকে দৃঢ়ভাবে পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে। তারপর 4 নম্বর, দূরবর্তী কক্ষপথের ইলেকট্রনগুলি আলগাভাবে আবদ্ধ থাকে। কোনো ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষ থেকে নিম্ন শক্তির কক্ষে ঝাঁপ দিলে ইলেকট্রনটি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, অন্যদিকে কোনো ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর কক্ষ থেকে উচ্চতর কক্ষে উন্নীত হলে
ঠিক আছে, যেমন E1 E2 যথাক্রমে নিম্নতর উচ্চতর কক্ষের সূচিত। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে বর্জিত শক্তি E2 থেকে E1 এবং শোষিত শক্তি E2 থেকে E1। ঠিক আছে, তো এই যে কক্ষপথগুলি, ঠিক আছে, একটা নির্দিষ্ট কক্ষপথ আছে বললাম, তো এই কক্ষপথের কিন্তু নাম আছে, যেমন নিউক্লিয়াসের কাছের থেকে পরপর দিয়ে KLMN। এই যে দেখো নিউক্লিয়াসের কাছের কক্ষটি হচ্ছে কে, তারপর এল, তারপর এম, তারপর এন। ঠিক আছে, তো কে কক্ষপথ যেমন কি বলে এখানে এন শক্তি, এন মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 এইভাবে। তো দেখো এখানে কে এন এর মান হচ্ছে 1। ঠিক আছে, তারপর যেহেতু 2 নম্বর কক্ষপথ তাহলে এল এন এর মান 2, যেহেতু 3 নম্বর কক্ষপথ, ঠিক আছে, এম এন এর মান 3, 4 নম্বর কক্ষপথ এন এর মান 4 এইভাবে। ঠিক আছে, তো কোনো একটি মুখ্য শক্তি স্তরে 2n², যেমন দেখো 2n², তাহলে এখানে 2, ঠিক আছে, তারপর 2n এর মান কে কক্ষপথে 1। ঠিক আছে, তাহলে 2 × 1 তার স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার। ঠিক আছে, 1 এর স্কয়ার যেহেতু এ, তাও 2 নম্বর কক্ষপথ এল, তাহলে 2 × 2 × স্কয়ার, তাহলে কি হবে 8 হবে। ঠিক আছে, 2 × 2 তার স্কয়ার, তাহলে 2 × 4, 2 × 4, ঠিক আছে, 4 × 8 এইভাবে। তারপর এম হচ্ছে, এম এর মান হচ্ছে 3। ঠিক আছে, এম কক্ষপথে 3 হবে, 3 নম্বর কক্ষপথ হচ্ছে এম, তাহলে এন এর মান 3, তাহলে 2 × 3 × তার স্কয়ার, তাহলে 3 × 3 = 9। ঠিক আছে, 3 এর স্কয়ার 9, তাহলে 3 × 3 = 9, 9 × 2, 9 × 2 = 18। তারপর এন এর মান 4। ঠিক আছে, তাহলে এন কক্ষপথে এই যে এন কক্ষপথে 4, তাহলে কক্ষপথে 4, তাহলে এখানে এন এর মান কী হবে 4, তাহলে 2 × 4 তার স্কয়ার, তাহলে 4 × 4 = 16, 16 × 2 = 32 এইভাবে। ঠিক আছে, তো নিউক্লিয়াসে নিজস্ব কোনো শক্তি নেই, যত দূরে যাবে তত শক্তি বাড়বে, আর নিউক্লিয়াসে যত কাছে আসবে তত শক্তি কমবে। ঠিক আছে, যদি ইলেকট্রনটি শক্তি শোষণ করে তাহলে নিম্নতর থেকে উচ্চতর যাবে, কারণ তার শক্তি বাড়ছে, তাহলে উচ্চতর যাবে। আর নিম্নতর আর যদি শক্তি কমে তাহলে উচ্চতর থেকে নিম্নতরে আসবে। এই যে ইলেকট্রন শক্তির উচ্চ শক্তি কক্ষ থেকে নিম্ন শক্তির কক্ষে যাবে যখন ইলেকট্রন আলগাভাবে আবদ্ধ থাকবে এবং কম শক্তি থাকবে। ঠিক আছে, মানে বর্জন করবে আর কি, শক্তি বর্জন করার সময়, শক্তি বর্জন করার সময় উচ্চ শক্তি থেকে নিম্ন কক্ষে আসবে, আর শক্তি গ্রহণ করার সময় যেহেতু শক্তিশালী হবে তাহলে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যাবে, সেটাই। তো দেখো এখানে 2n² সূত্র অনুযায়ী এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, PQR কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা ক্ষমতা 32-এর বেশি হলো। বাস্তবে এই কক্ষগুলিতে কখনোই 32টির বেশি ইলেকট্রন থাকে না। ঠিক আছে, 32-র বেশি ইলেকট্রন থাকে না। এখানে ঘর দিয়ে পাশে একটা দিয়েছে, ঠিক আছে, এটা এখন জানার দরকার নেই। 32টির যে ইলেকট্রন কক্ষপথে সেটা কিন্তু আমাদের ক্লাস 9-এর সিলেবাসে নেই। শেষ কক্ষপথে তোমাদের 8টি পর্যন্তই আছে। 32 যে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তোমরা যখন আরও উচ্চতর ক্লাসে পড়বে তখন কিন্তু এগুলো জানতে পারবে যে 32-র বেশি ইলেকট্রন হবে না। ঠিক আছে, তো ক্লাস 9-এ OPQ পর্যন্ত নেই। ঠিক আছে, KLMN এই 4টি কক্ষপথ ধরেই আছে, তো আমরা এই 4টি কক্ষপথ ধরেই দেখব। তারপর দেখো বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল ত্রুটি দেখলাম, বোর রাদারফোর্ডেরও কিছু পরমাণু মডেলের ত্রুটি আছে। যেমন দেখো বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে 2 বা ততোধিক ইলেকট্রন পরমাণুর আয়নগুলিকে বর্ণালী ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর, বোর রাদারফোর্ড পরমাণু মডেলের দ্বিমাত্রিক, তাই পরমাণু প্রকৃতি ত্রিমাত্রিক গঠিত সম্পর্কিত কোনো ধারণা এই মডেলের থেকে পাওয়া যায় না। তো এটা হচ্ছে বোর রাদারফোর্ডের পরমাণু ত্রুটি। ঠিক আছে, 2 বা ততোধিক ইলেকট্রনের পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। আর যে পরমাণু মডেলটি সেটি দ্বিমাত্রিক, তাই ত্রিমাত্রিক গঠন সম্পর্কিত ধারণা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। অবশ্যই বাড়িতে পড়বে। ঠিক আছে, টেক্সট বইটা কিন্তু অবশ্যই বাড়িতে পড়বে, তোমরা বুঝবে, এটা কিন্তু মুখস্থের জিনিস নয়। ঠিক আছে, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। এটা যেহেতু কেমিস্ট্রি পোর্শন, তাই তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারতে কিন্তু এই যে পরমাণুর গঠন, এটা যদি ভালোভাবে না জানো, পরের যে চ্যাপ্টারগুলো সেখানে কিন্তু কেমিস্ট্রির পরমাণু থেকে কিন্তু
থাকবেই। তো তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। ফার্স্ট এটা যদি জানতে পারো কিন্তু পরের চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে পড়তে পারবে। তাই পরমাণুর গঠন চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, ঠিক আছে। এখানে কিন্তু মুখস্থর কোনো বিষয় নেই, ঠিক আছে। মুখস্থ করে পড়লে তোমরা বেশি দিন মনে রাখতে পারবে না। এখানে কিন্তু বোঝার বিষয় আছে, ঠিক আছে। তোমরা কিন্তু নিজেরাই টেক্সট বই দেখে বুঝে পড়বে। পরের ভিডিওতে পরমাণুর ক্রমাঙ্ক ও ভর সংখ্যা, তারপর আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো দেখব। তারপর নিউক্লিয় বল, তারপর নিউক্লিয়াস বহির্ভূত অংশে বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন সজ্জা, এই যে বিভিন্ন 20টি মৌলের যে নাম সেগুলো দেখব। তারপর কক্ষান্তরে ইলেকট্রনের স্থানান্তর এটা দেখব।